আমার নাম রোহান। বয়স 24। গত বছর পড়াশোনা শেষ করে বাবার ছোটখাটো ব্যবসায় বসতে শুরু করেছি। আর আমার ছোট বোন স্নেহা, যার বয়স এখন 20। ও অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। আমাদের পরিবারটা মধ্যবিত্ত এবং অত্যন্ত সুশৃঙ্খল। বাবা মা দুজনেই নীতি আদর্শের ব্যাপারে কড়া। ছোটবেলা থেকেই আমি আর স্নেহা খুব বন্ধু ছিলাম। ভাই বোনের ঝগড়া, মারামারি, আবার বিকেলেই হাত মিলিয়ে খেলা করা, এসবই ছিল আমাদের প্রতিদিনের রুটিন। কিন্তু সময় যে মানুষের শরীরের সাথে সাথে মনের গহীনে থাকা সুপ্ত অনুভূতিগুলোকেও বদলে দেয়, তা আমি বুঝতে পারিনি স্নেহা 18 বছর পূর্ণ করার আগে পর্যন্ত। স্নেহা যখন বড় হতে শুরু করল, ওর অবয়বে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। ওর টানা টানা চোখ, ঘন কালো চুল আর মায়াবী হাসি আমাকে অজান্তেই ওর দিকে তাকাতে বাধ্য করত। আমি অনেকবার নিজেকে বুঝিয়েছি, ও আমার বোন, আমার রক্ত। কিন্তু এক অবাধ্য আকর্ষণ আমাকে সবসময় দহন করত। আমি লক্ষ্য করতাম, স্নেহা যখন ড্রয়িং রুমে বসে একা বই পড়ে, ওর শাড়ির আঁচলটা অবহেলায় মেঝেতে লুটিয়ে থাকে, তখন আমার বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠত। আমি দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে যেতাম, পাছে আমার চোখের কামনা কেউ দেখে ফেলে। স্নেহা নিজেও হয়তো কিছু একটা বুঝতে পারত। ও মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাত যেন ও আমার মনের গোপন কথাগুলো পড়ে ফেলেছে। গত সপ্তাহে বাবা আর মা আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের বিয়ের দাওয়াতে গ্রামের বাড়ি গেলেন। বাড়িতে আমি আর স্নেহা এক সপ্তাহের জন্য একা। এই এক সপ্তাহ যে আমাদের সারা জীবনের জন্য বদলে দেবে, তা ভাবতেও পারিনি। প্রথম দিন আমরা খুব স্বাভাবিকভাবেই কাটালাম। আমি অফিস থেকে ফিরে দেখতাম স্নেহা খুব সুন্দর করে রান্না গুছিয়ে রেখেছে। ওর পরনে থাকত হালকা রঙের কোনো পোশাক। কিন্তু দ্বিতীয় দিন থেকেই বাতাসের মোড় ঘুরতে শুরু করল। সেদিন বিকেলে প্রবল বৃষ্টি শুরু হল। জানালার কাঁচের ওপর বৃষ্টির শব্দ এক রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। আমি আমার ঘরে বসে ল্যাপটপে কাজ করছিলাম, হঠাৎ স্নেহা ঘরে এলো। ওর হাতে এক কাপ গরম চা। স্নেহা এসে আমার বিছানার এক কোণে বসল। ওর ভিজে চুল থেকে আসা শ্যাম্পুর মিষ্টি গন্ধ আমার ঘরটা ভরিয়ে দিল। আমি কোনোমতে তাকালাম ওর দিকে। ও বলল, রোহান দা, চা নাও। আমি কাপটা নিতে গিয়ে লক্ষ্য করলাম আমার হাত কাঁপছে। স্নেহা কাপটা আমার হাতে ধরিয়ে দেওয়ার সময় ওর আঙুলগুলো আমার হাতের তালুতে স্পর্শ করল। সেই এক মুহূর্তের ছোঁয়া যেন আমার সারা শরীরে বিদ্যুৎ প্রবাহিত করে দিল। স্নেহা ঘর থেকে বেরিয়ে গেল না, ও সেখানেই বসে রইল। ও নিচু গলায় বলল, তুমি ইদানিং আমার থেকে এত দূরে দূরে থাকো কেন? আমি চমকে উঠে বললাম, কুই না তো। কাজের চাপ একটু বেশি। স্নেহা আমার চোখের দিকে তাকিয়ে এক ম্লান হাসি হাসল। ওর সেই হাসি ছিল মারাত্মক। সেদিন রাতে বাড়ির ভেতরটা খুব নিস্তব্ধ ছিল। চারদিকে শুধু বৃষ্টির ঝমঝম শব্দ। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। বারবার স্নেহার সেই স্পর্শ আর ওর মায়াবী চাহানি আমার চোখে ভাসছিল। হঠাৎই বিদ্যুৎ চলে গেল। গোটা ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমি ফোনের টর্চটা জ্বালাতে যাব, ঠিক তখনই আমার ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। স্নেহা অন্ধকারে আমার ঘরে ঢুকল। ও কাঁপছিল। ও ফিসফিস করে বলল, রোহান দা, আমার খুব ভয় লাগছে। বাজ পড়ার শব্দে আমি ঘুমাতে পারছি না। আমি উঠে বসলাম। ও এসে আমার পাশে বসল এবং আমার একটা হাত শক্ত করে ধরল। অন্ধকারে আমরা দুজনেই চুপচাপ। শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। স্নেহার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। হঠাৎ স্নেহা আমাকে জড়িয়ে ধরল। ওর মুখটা আমার কাঁধে রাখল। আমি নিজেকে অনেকক্ষণ সামলানোর চেষ্টা করলাম, কিন্তু আমার রক্তে তখন আগুন জ্বলছে। আমি ওর কোমরে হাত রাখলাম। স্নেহা সরে গেল না, বরং ও আরও ঘনিষ্ঠ হয়ে এল। সেই অন্ধকারে আমাদের ভাইবোনের পবিত্র সম্পর্কটার খোলস ছিঁড়ে বের হয়ে এল এক পুরুষ আর এক নারী। আমি ওর চিবুকটা ধরে মুখটা উপরে তুললাম। স্নেহার চোখে ছিল এক নিষিদ্ধ আমন্ত্রণ। আমি আর তাকাতে পারলাম না।
ওর ঠোঁট যখন আমার ঠোঁটের সাথে মিশে গেল, আমার চারপাশের সব নীতি আদর্শ ধুলোয় মিশে গেল। সেই রাতে আমাদের প্রথম নিষিদ্ধ মিলন সম্পন্ন হল। পরদিন সকালে আমাদের দুজনের মধ্যেই এক অদ্ভুত জড়তা। ডাইনিং টেবিলে আমরা কেউ কারোর সাথে কথা বলতে পারছিলাম না, কিন্তু এক অদ্ভুত মাদকতা আমাদের দুজনের মনেই ছিল। স্নেহা রান্নাঘরে কাজ করছিল, আমি চুপি চুপি গিয়ে ওর পিছনে দাঁড়ালাম। ও চমকে উঠল কিন্তু আমাকে বাধা দিল না। আমি ওর ঘাড়ের নিচে জমে থাকা ঘামের বিন্দুগুলো দেখতে পাচ্ছিলাম। আমি ওর ঘাড়ে মুখ রাখলাম। ও চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, রোহান দা, মা বাবা ফিরে এলে কি হবে? আমি ওর কানে ফিসফিস করে বললাম, সেটা পরে ভাবা যাবে। এখন শুধু আমরা দুজন। স্নেহা ঘুরে আমাকে জড়িয়ে ধরল। ওর এই আত্মসমর্পণ আমাকে আরও সাহসী করে তুলল। দুপুরবেলা আমরা ঘরের সব জানালার পর্দা টেনে দিলাম। গোটা বাড়িটা যেন এক গোপন অভিসারের জায়গা হয়ে উঠল। স্নেহা আজ ওর আলমারি থেকে সবচেয়ে সুন্দর একটা লাল শাড়ি বের করে পরেছে। ও যখন আমার সামনে এসে দাঁড়াল, আমার মনে হল আমি পৃথিবীর সবথেকে ভাগ্যবান পুরুষ। ও শুধু আমার বোন নয়, ও আমার জীবনের শ্রেষ্ঠ কাম্য নারী। আমরা ঘণ্টার পর ঘণ্টা একে অপরের বাহুবন্দী হয়ে থাকলাম। প্রতিটি মুহূর্তে ছিল ধরা পড়ার ভয়, আর সেই ভয়টাই আমাদের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। স্নেহা বলত, রোহান দা, আমি জানি এটা মহাপাপ, কিন্তু আমি তোমার মায়া থেকে বের হতে পারছি না। ওর প্রতিটি কথা আমার বুকে তীরের মতো বিঁধত, কিন্তু সেই দহন আমাকে এক চরম সুখও দিত। এভাবেই আমাদের দিনগুলো কাটতে লাগল। যখনই সুযোগ পেতাম আমরা একে অপরের মধ্যে হারিয়ে যেতাম। স্নেহার চঞ্চলতা কমে গিয়ে সেখানে এক ধীরস্থির নারীত্ব প্রকাশ পেল। ও যেন জানত আমি ওকে কিভাবে চাই। আমরা ড্রয়িং রুমের সোফায় বসে সিনেমা দেখার বাহানায় একে অপরের গায়ের সাথে মিশে থাকতাম। কখনো রান্নাঘরে কাজ করতে করতে ও আমার ঠোঁটে একটা চটজলদি চুমু খেয়ে পালিয়ে যেত। আমাদের এই লুকোচুরি খেলা আমাদের আরও কাছে টেনে নিল। আমি ভাবছিলাম, বাবা মা যখন 3 দিন পর ফিরে আসবেন, তখন আমি নিজেকে কিভাবে সামলাব। এই এক সপ্তাহে আমি যে সুধা পান করেছি, তা ছাড়া আমার বেঁচে থাকা হয়তো এখন অসম্ভব। রক্তের সম্পর্কের যে দেয়াল আমরা ভেঙেছি, তা আবার গড়া কোনোভাবেই সম্ভব নয়। স্নেহা এখন আমার কাছে আমার আত্মার অংশ হয়ে গেছে। আমরা জানি আমাদের কোনো ভবিষ্যৎ নেই, সমাজ আমাদের ছি ছি করবে, কিন্তু সেই মুহূর্তে আমরা শুধু জানতাম যে আমাদের এই একাকিত্বের তৃষ্ণা মেটানোর জন্য আমরাই যথেষ্ট। স্নেহার প্রতিটি ছোঁয়ায় আমি এক নতুন জন্মের আস্বাদ পেতাম। আমরা ভুলেই গিয়েছিলাম যে আমরা এক নিষিদ্ধ গর্তের দিকে এগোচ্ছি। সেই এক সপ্তাহের চতুর্থ দিন শেষে আমরা এক চরম ঘনিষ্ঠতায় লিপ্ত হলাম, যা আমাদের বুঝিয়ে দিল যে এই মায়ের বাঁধন কোনোদিন ছিঁড়বে না। প্রথম অংশ সমাপ্ত। আপনার দ্বিতীয় অংশের পরবর্তী 1500 শব্দ জন্য অপেক্ষা করছি। দ্বিতীয় অংশে বাবা মায়ের ফেরার আগের প্রস্তুতি এবং এই সম্পর্কের চরম পরিণতির বর্ণনা থাকবে। পঞ্চম দিনের সকালটা যখন শুরু হল, আমাদের দুজনের মনেই এক বিষণ্ণতার ছায়া নেমে এল। আমরা জানতাম হাতে আর মাত্র 2 দিন আছে। এরপরই বাবা মা ফিরে আসবেন এবং এই বাড়ির প্রতিটি দেয়াল আবার নিয়মনীতির শৃঙ্খলে বন্দী হয়ে যাবে। স্নেহা আজ খুব চুপচাপ ছিল। ও জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়েছিল। আমি ওর পিছনে গিয়ে দাঁড়ালাম, ওর কাঁধে হাত রাখলাম। ও চমকে উঠল না, বরং ধীরে ধীরে আমার বুকে মাথা রাখল। ও নিচু গলায় বলল, রোহান দা, কালকের পর আমরা কি আবার সেই আগের মতো ভাইবোন হয়ে যেতে পারব? আমি কি পারব তোমার চোখে চোখ রেখে কথা বলতে? ওর এই প্রশ্নটা আমাকে একদম স্তব্ধ করে দিল। আমার কাছে কোনো উত্তর ছিল না, কারণ যে সীমারেখা আমরা অতিক্রম করেছি সেখান থেকে ফিরে আসার কোনো সেতু প্রকৃতি রাখেনি। সেদিন রাতে আমরা কেউই ঘুমাতে পারিনি। আমাদের মনে হচ্ছিল সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে। আমরা প্রতিটি মুহূর্তকে আঁকড়ে ধরতে চাইছিলাম। স্নেহা আমার ঘরে এল, ওর চোখে জল। ও বলল, আজকের রাতটাই হয়তো আমাদের শেষ রাত, যেখানে আমরা অন্তত নিজেদের মতো থাকতে পারব। আমি ওকে জড়িয়ে ধরলাম।
সেই রাতে আমাদের মিলন আর শুধু কামনার ছিল না, তা ছিল এক গভীর হাহাকার আর বিচ্ছেদের যন্ত্রণায় ভরা। আমরা একে অপরের শরীরে বিলীন হয়ে যেতে চাইছিলাম যাতে কোনোদিন কেউ আমাদের আলাদা করতে না পারে। স্নেহা আমার কানের কাছে ফিসফিস করে বলল, রোহান দা, যদি কোনোদিন সব জানাজানি হয়ে যায়, আমি কিন্তু বিষ খেয়ে মরব। আমি মা বাবার ঘৃণা সহ্য করতে পারব না। ওর এই কথাগুলো শুনে আমার বুক কেঁপে উঠল। আমি বুঝলাম, এই আনন্দের দাম আমাদের সারা জীবন এক ভয়ঙ্কর আতঙ্কের মধ্য দিয়ে দিতে হবে। ষষ্ঠ দিন কাটল এক অদ্ভুত প্রস্তুতির মধ্য দিয়ে। আমরা সারা বাড়ি পরিষ্কার করলাম, যাতে কোনোভাবেই আমাদের এই কয়েকদিনের কর্মকাণ্ডের কোনো চিহ্ন থেকে না যায়। স্নেহা রান্নাঘর গুছিয়ে রাখল, আমি ঘরগুলো ঝাড়পোছ করলাম। কিন্তু আমাদের মনের ভেতর যে দাগ লেগে গেছে, তা মোছার কোনো উপায় ছিল না। ডাইনিং টেবিলে বসে আমরা যখন শেষবারের মতো একা দুপুরের খাবার খাচ্ছিলাম, হঠাৎ স্নেহা ফুঁপিয়ে কেঁদে উঠল। ও বলল, রোহান দা, আমি আয়নায় নিজের দিকে তাকাতে পারছি না। নিজেকে খুব নোংরা মনে হচ্ছে। আমি ওর হাত ধরে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজের ভেতরেও তখন একই দহন চলছিল। রক্তের সম্পর্কের যে পবিত্রতা আমরা ভেঙেছি, তার ভার আমাদের আজীবন বয়ে বেড়াতে হবে। অবশেষে সেই দিনটি এল। দুপুরবেলা বাবা মা ফিরে এলেন। কলিং বেলের শব্দ শুনে আমাদের দুজনেরই বুক ধক করে উঠল। স্নেহা দ্রুত ওর ওড়নাটা ঠিক করে নিল আর আমি খুব স্বাভাবিক হওয়ার অভিনয় করে দরজা খুললাম। বাবা মা হাসিমুখে ভেতরে ঢুকলেন। মা স্নেহাকে জড়িয়ে ধরে বললেন, কি রে, তোরা দুই ভাই বোন খুব ঝগড়া করেছিস বুঝি? স্নেহাকে তো কেমন শুকনো লাগছে। স্নেহা ম্লান হেসে বলল, না মা, ঝগড়া হবে কেন? একা একা ছিলাম তো, তাই হয়তো এমন লাগছে। মায়ের এই সরল বিশ্বাস আমাদের বুকে তীরের মতো বিঁধল। আমরা যখন একসাথে ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিলাম, বাবা আমার ব্যবসার খোঁজ নিচ্ছিলেন আর মা স্নেহার পড়াশোনার কথা জিজ্ঞেস করছিলেন। আমার মনে হচ্ছিল আমি এক মহা মিথ্যের ওপর দাঁড়িয়ে আছি। আমার বোন, যে আমার পাশেই বসে খাচ্ছে, যার গায়ের প্রতিটি ভাঁজ আমি চিনি, তাকে আজ সবার সামনে শুধু বোন হিসেবে পরিচয় দিতে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। রাত বাড়ল। সবাই নিজ নিজ ঘরে চলে গেল। আমি আমার ঘরে একা শুয়ে ছট করছিলাম। অভ্যাসবশত আমার হাতটা স্নেহার অস্তিত্ব খুঁজছিল, কিন্তু এখন আমাদের মাঝে অনেকগুলো দেয়াল আর নৈতিকতার বাধা। হঠাৎ খুব নিচু শব্দে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। স্নেহা লিখেছে, ঘুমাতে পারছো না তো? আমিও না। মনে হচ্ছে দেয়ালগুলো আমায় গিলে খাচ্ছে। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু দীর্ঘশ্বাস ফেললাম। আমাদের এই সম্পর্ক এখন এক বদ্ধ ঘরে বন্দী হয়ে গেছে। আমরা একে অপরের খুব কাছে থেকেও এখন যোজন যোজন দূরে। কয়েক মাস কেটে গেল। আমরা লোকচক্ষুর সামনে খুব আদর্শ ভাইবোন হয়েই রইলাম। কিন্তু সুযোগ পেলেই আমাদের চোখাচোখি হতো। সেই চাহনিতে থাকত এক গোপন আগুন, এক তৃষ্ণা যা কোনোদিন মেটার নয়। স্নেহা এখন অনেক বেশি গম্ভীর হয়ে গেছে। ও আর আগের মতো হাসে না বা আমার সাথে খুনসুটি করে না। আমাদের প্রতিটি স্পর্শ এখন খুব হিসেবি। যখন কেউ থাকে না, ও হয়তো আমার পাশ দিয়ে যাওয়ার সময় আলতো করে আমার হাতটা ছুঁয়ে যায়, আর সেই সামান্য ছোঁয়ায় আমার সারা শরীর জ্বলে ওঠে। আমি বুঝতে পারি আমরা এক জীবন্ত নরকে বাস করছি। একদিন বিকেলে ছাদে আমি আর স্নেহা একা ছিলাম। সূর্য ডুবছিল। স্নেহা আমার কাছে এসে দাঁড়াল এবং খুব নিচু গলায় বলল, রোহান দা, আমার বিয়ের কথা চলছে। বাবা এক ছেলের ছবি দেখাচ্ছিলেন। এই কথাটা শুনে আমার মনে হলো আকাশটা আমার মাথায় ভেঙে পড়ল। আমি কাঁপতে কাঁপতে ওর দিকে তাকালাম। ও হাসল এক ভয়ঙ্কর করুণ হাসি। ও বলল, তুমি কি ভেবেছিলে আমরা সারা জীবন এভাবেই থাকব? আমাদের এই পাপের শাস্তি তো আমাদের পেতেই হবে। আমি অন্য কারুর ঘর করতে পারব না, অথচ আমাকে করতে হবে। আমি স্নেহাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। কারণ নিচ থেকে মা ডাকছিলেন। আজও আমরা একই বাড়িতে থাকি। স্নেহার বিয়ে ঠিক হয়ে গেছে। আমাদের সেই এক সপ্তাহের গোপন কাহিনী এখন শুধু আমাদের স্মৃতির পাতায় ধুলো জমা এক নিষিদ্ধ অধ্যায়।
আমরা জানি এই রহস্য আমাদের সাথেই কবরে যাবে। সমাজ আমাদের চেনে এক সফল ব্যবসায়ী ভাই আর এক সুন্দরী ছোট বোন হিসেবে। কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আমরা দুজনেই দেখি এক বিশ্বাসঘাতক, এক লম্পট আর এক তৃষ্ণার্ত মানুষকে। আমাদের এই রক্তের টান ও নিষিদ্ধ মায়া কোনোদিন মুক্তি পাবে না। স্নেহা যখন কোণে সেজে অন্য কারোর হাত ধরে চলে যাবে, সেদিন আমি হয়তো এক মৃত মানুষকে বিদায় দেব। আর এভাবেই প্রতিটি দিন, প্রতিটি রাত আমরা নিজেদের তৈরি আগুনের শিখায় দগ্ধ হব, যেখানে মৃত্যু নেই, শুধু আছে এক অন্তহীন তিলে তিলে জ্বলে যাওয়া। নিষিদ্ধ ভালোবাসার এই অন্ধকার গলি থেকে ফেরার কোনো পথ আমাদের জন্য আর খোলা নেই। আমরা এক জনম জন্মান্তরের অপরাধে নিজেদের বেঁধে ফেলেছি, যার কোনো মুক্তি নেই, কোনো ক্ষমা নেই।